দেখো, আমরা আজকে মোটামুটি আমাদের এসএলএসটির আমাদের ফার্স্ট যেটা ক্লাস, সেটা আমরা আজকে একটু শুরু করব। ওকে? তো দেখো, তো এসএলএসটি সম্পর্কে প্রত্যেকেরই অনেকের কিছু ধারণা রয়েছে, আবার অনেকের মধ্যে অনেক কিছু ডাউট রয়েছে। ওকে? তো এটা সম্পর্কে অনেকের মধ্যে ডাউট রয়েছে, আবার অনেকে কিছুটা জানো, বা অনেকে এটা সম্পর্কে সেইভাবে ঠিক জানা নেই। তো সেই কারণে আমরা প্রথমে একটু ডিসকাস করব যে আমাদের কি পরীক্ষা দিতে হবে, বা পরীক্ষার জন্য আমাদের কিভাবে প্রিপারেশন করতে হবে। তো আজকে আমি সেটা নিয়েই তোমাদের সাথে আজকে একটু ডিসকাস করছি। তো সবাইকে ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। তো আমাদের এখানে অনলাইন ক্লাসেস প্লাস স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে এমআইসিএস এডুকেশন। তো দেখো, তো আমরা যেটার জন্য ব্যাচ শুরু করছি সেটা হচ্ছে এসএলএসটি। তো এই এসএলএসটির জন্য আমরা এতদিন যে এসএসসি এক্সামটা আমরা দিয়েছি, সেখানে আমরা প্রত্যেকে হ্যাবিটুয়েটেড ছিলাম একটা ফরম্যাট, সেটা হচ্ছে টেট প্লাস সাবজেক্ট। ইন্টারভিউয়ের কথা আমি ছেড়ে দিচ্ছি, ইন্টারভিউ প্লাস একাডেমিক, কারণ ওটা হতেও পারে আবার নাও হতে পারে, কারণ ওটা এখনো প্রপার গাইডলাইন দেয়নি যে এর সাথে ইন্টারভিউ আসবে কি আসবে না, সেটা এখনো কিন্তু কিছু জানানো হয়নি। তো এই প্যাটার্নে এটা আমাদের ওল্ড প্যাটার্ন ছিল। এখন আমাদের বলা হয়েছে যে টেট হবে না, টেটের জায়গায় হবে পি টেট, প্রিলিমিনারি টেট, বা প্রিলিমিনারি যেটাকে আমরা টেস্ট বলি, টেট না বলে একটু কনফিউশন হয়, প্রিলিমিনারি টেস্ট হবে। ওকে? তো এই পি টেস্ট আর থাকবে সাবজেক্ট। তো সাবজেক্ট প্রত্যেকে যে যার নিজের মোটামুটি লোকাল স্যারদের কাছে, বা দীর্ঘদিন ধরে পড়ছো সাবজেক্ট সম্পর্কে, তো সেটা নিয়ে আর বিশেষ কিছু আমি বলছি না, প্রত্যেকে যে যার নিজের সাবজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পি টেস্ট, কারণ এটাই আমাদের কাছে সব থেকে বেশি হচ্ছে চ্যালেঞ্জ। তো এটা চ্যালেঞ্জ আমি কেন বলছি, কারণ যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয় যাদের কাছে, যেটা প্রত্যেকে এটা রিয়েলাইজ করেছো, যারা হচ্ছে বেঙ্গলি স্টুডেন্ট, এবং যারা ইংলিশের স্টুডেন্ট, অথবা যারা এই ধরো সংস্কৃতের স্টুডেন্ট, মানে যারা এইসব ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, তাদের কাছে এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবার আমি বলবো যে কেন আমি চ্যালেঞ্জ বলছি এদের কাছে, কারণ যারা বেঙ্গলি পড়ছো তারা বহুদিন সাবজেক্ট ম্যাথ থেকে ডিট্যাচ, যারা ইংলিশ পড়ছো তারাও বহুদিন সাবজেক্ট ম্যাথ থেকে ডিট্যাচ, সংস্কৃত যারা পড়ছো তারাও বহুদিন ম্যাথ থেকে ডিট্যাচড। এই কারণে সমস্যা হচ্ছে কি, যে ম্যাথকে অ্যাকোয়ার করা বা ম্যাথ করাটা তাদের কাছে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। তো এই কারণে এদের কাছে আমি বলবো তোমাদের কাছে একটু চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে এই সংক্রান্ত। তো প্রি টেস্টের আমাদের যে সাবজেক্ট কম্বিনেশন, যেটা সিলেবাস বলা রয়েছে, যেটা আমি তোমাদের প্রথমেই আজকে ডিসকাস করে নিই একটু সিলেবাস সম্পর্কে কি পড়বো। এবার এর মধ্যে আচ্ছা, যার ভিডিও অন আছে, অমিতাভ, তোমার ভিডিও অন করার কারো প্রয়োজন নেই। ওকে? ভিডিওটা অফ করে দাও, কারো প্রয়োজন হবে না। ওকে? কারণ ভিডিও অন করলে তোমারই নেট, মানে যে নেট রয়েছে প্রত্যেকের একটা লিমিটেড কোয়ান্টিটি নেট থাকে, তো 1.5 GB বলো যা হোক, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পরে তোমরাই নিজেরা অসুবিধাতে পড়ে যাবে। ওকে? তো যাই হোক, যেটা আমি বলছিলাম, সিলেবাস সম্পর্কে আমাদের জানতে হবে। তো সিলেবাসটাকে আমাদের ভাগ করা হয়েছে তিনটে পার্টে। আমি প্রত্যেককে যেটা বলছি একটু নোট ডাউন করে রাখবে, তিনটে পার্টে আমাদেরকে ভাগ করা রয়েছে। ফার্স্ট পার্টে থাকবে ম্যাথ, আচ্ছা বলে দিই, 100 মার্কসের কোশ্চেন থাকবে, যেটা বলা হয়েছে প্রত্যেকটাই বলা হয়েছে এমসিকিউ প্যাটার্নে হবে। এবং এমসিকিউ প্যাটার্নে হবে, যেটা যেহেতু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট দেবে, তাহলে অবশ্যই সেটা ওএমআর বেসড হবে, যেখানে অনলাইন এক্সাম হবে না, ওএমআর বেসড হবে। ওএমআর মানে গোল করতে হবে যে চারটে যে ঠিক, তার মধ্যে কোনটা কারেক্ট হবে। এরকম আমাদের ওএমআর এ থাকে এরকম এ, বি, সি, ডি, এরকম আমাদের চারটে ভাগ থাকে, তার মধ্যে যেটা কারেক্ট হয় সেটাকে আমরা এইভাবে গোল করে দিই। দেখ, সেটা আমরা মোটামুটি ওএমআর সম্পর্কে আমরা জানি। তো অনলাইনের ক্ষেত্রে আমরা তো ওএমআর আমরা তোমাদেরকে দিয়ে প্রোভাইড করে ক্লাস বা এক্সাম নিতে পারবো না, এই জন্য আমরা যে মক টেস্টগুলো দেবো সেগুলো অনলাইন পোর্টালেই থাকবে, যেখানে গোল করার থাকবে না, এবিসিডি চারটে অপশন থাকবে, তার মধ্যে যেটা কারেক্ট হবে সেটা করতে হবে। আমরা মক টেস্টের আগে আমি তোমাদেরকে প্র্যাকটিস কিছু টেস্ট আগে করিয়ে দেবো, তারপর তোমরা মক টেস্টের জন্য রেডি হবে। ওকে? তো যেটা বলছিলাম, সিলেবাস সম্পর্কে আমাদের ম্যাথ পড়তে হবে, ইংলিশ করতে হবে, আর আমাদের থাকবে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। এবার মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই, ম্যাথে থাকবে 25 মার্কস, ইংলিশে থাকবে 25 মার্কস, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 25 মার্কস, যেটা আমাদের পড়তে হবে। এবং এখনো অবধি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যেটা আমরা এখনো অ্যাজিউম করছি, সেটা হচ্ছে নো নেগেটিভ মার্কিং, যে কোনো কিছু এক্সামে তুমি যদি ভুলও করো তার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, যেটা এখনো পর্যন্ত আমরা জানি। তবে এটা যদি পরে চেঞ্জ করে নোটিফিকেশন বের করার সময়, তাহলে কিন্তু হতে পারে যে এখানে নেগেটিভ মার্কিং ওরা ইনক্লুড কিন্তু করতে পারে।
এটা পসিবিলিটি রয়েছে, এটা নাও হতে পারে, হতে পারে, এটা কিন্তু পসিবিলিটি রয়েছে নেগেটিভ মার্কিং করা। তো সেক্ষেত্রে তোমাদেরকে সবসময় মাথায় রাখবে যে যেটা আমরা কনফার্ম জানবো সেটা আমরা করব। যতদিন না নেগেটিভ মার্কিং হচ্ছে ততদিন আমরা আন্দাজে করতে পারি, কিন্তু যদি নেগেটিভ মার্কিং হয় তখন কিন্তু আমাদের এরকম ভাবে 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে বা 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, এটা হতে পারে। সেই কারণে যেটা জানবে প্রপারলি জানার চেষ্টা করবে। এখনো অবধি আমরা যে মক টেস্টগুলো নেব সেগুলোতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ প্রত্যেকেই যেগুলো অ্যান্সার হবে বা যা হবে প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ওকে, তো স্যার হ্যাঁ, 75 নাম্বারের তো কোশ্চেন হলো, ওখানে বলছিলেন যে ও 100 সরি 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 নাম্বার। সরি, হ্যাঁ একদম একদম, আমার একটু বলা ভুল হয়েছে। এটা 25 নয়, এটা 50 মার্কসের থাকবে। সরি, এটা আমার বলা ভুল হয়েছে, একদম ভেরি সরি। এটা 50 মার্কসের থাকবে, 50 নম্বরের জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ওকে, বলো এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, তারপর আমি জিকে সি এর সিলেবাসটা সম্পর্কে আমি বলে দেবো। বাকি ইংলিশ ক্লাসে ইংলিশ স্যার সিলেবাস বলে দেবেন, ম্যাথ ক্লাসে ম্যাথসের সিলেবাস বলে দেবেন। আমি জিকে সি এর সিলেবাসটা বলে দেবো, এই জিকে সি এর মধ্যে আলাদা আলাদা স্যারও ক্লাস নেবেন, সেগুলো আমি বলে দেবো কোন স্যার কি নেবেন। তো আমি যতটা তোমাদেরকে বললাম এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, জিজ্ঞেস করতে পারো, বলো। না স্যার। ওকে, প্রত্যেকের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো জিকে সিএ এই যে পার্টটা, জিকে প্লাস সিএ এই যে পার্টটা, এটা সম্পর্কে বলি, কারণ এটা সম্পর্কে ম্যাথ মানে বুঝতেই পারছো সেই একই রকমের প্রফিট লস থাকবে, মানে লাভ ক্ষতি থাকবে, মানে শতকরা থাকবে, তো সেগুলো স্যার বলে দেবে, ইংলিশেও স্যার বলে দেবেন। জিকে সি এর মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস পড়তে হবে, এবং হিস্ট্রিটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, যেটা আমি তোমাদেরকে পড়াবো ইন্ডিয়ান হিস্ট্রি আমরা পড়বো। যার মধ্যে আমাদের 3টে পার্ট থাকবে, সেটা হচ্ছে প্রাচীন যুগ, থাকবে মধ্যযুগ, আর থাকবে আধুনিক যুগ। 3টে পার্টে থাকবে। এর মধ্যে আমি সিলেবাস ডিসকাশন করে দেবো, আমরা কি কি পড়বো সেটা আমরা ডিসকাস করবো, যেটা আমাদের ইতিহাস বা হিস্ট্রি পার্টে পড়বো। নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সিভিক্স, বা যেটাকে আমরা বলবো কনস্টিটিউশন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পাবে, কনফিউশন হয়ে অসুবিধা, কনফিউশন হতে হবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে আমরা সিভিক্স বলি, অথবা এটা আমাদের আসবে ইন্ডিয়ান পলিটি। ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকবে। সোজা কোথায় আমরা পড়বো ভারতের সংবিধান সম্পর্কে, ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আমরা পড়বো। ওকে, তো এই দুটো পার্ট মানে হিস্ট্রি আর সিভিক্স, এই দুটো পার্টের আমি তোমাদের ক্লাস নেব। এছাড়া আর তোমাদের পড়তে হবে যেটা আমাদের থাকবে সায়েন্স পার্ট থাকবে। সায়েন্সের মধ্যে দেখো খুব ডিটেলস পড়তে হবে না, যতটুকু লাগবে বলে দেবো। এর মধ্যে ফিজিক্স মানে পদার্থবিদ্যা, বায়োলজি মানে যেটা জীবনবিজ্ঞান, আর কেমিস্ট্রি যেটা হচ্ছে আমাদের রসায়নবিদ্যা পড়তে হয়। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা 9-10-এ পড়েছিলাম, এই যে ফিজিক্স আর বায়োলজি, এটা মিলিয়ে আমাদের ফিজিক্যাল সায়েন্স, আর বায়োলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেটা জানি লাইফ সায়েন্স। ওকে, আর একটা পার্ট থাকবে যেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এটা আমাদের আরেকজন স্যার পড়াবেন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। সেখানে আমাদের স্যার তোমাদেরকে জিকে মানে যেটা আমাদের হয় স্ট্যাটিক জিকে। এবার বলছে স্যার স্ট্যাটিক জিকে কথাটা কেন বলা হচ্ছে? স্ট্যাটিক জিকে মানে হচ্ছে যেগুলো অলরেডি হয়ে গেছে। যেমন আমাদের জিজ্ঞেস করে যে আমাদের কতগুলো এয়ারপোর্ট রয়েছে, কতগুলো স্টেডিয়াম রয়েছে, কোন দিন কি হয়েছিল, বা বিভিন্ন পার্সোনালিটি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, তো কোন প্রধানমন্ত্রী মানে কোন কারণের জন্য ঘটনার সাথে বিখ্যাত, এই জিনিসগুলো আমাদের স্ট্যাটিক জিকে পোর্শনে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে প্রত্যেক মাসে যে ঘটনাগুলো ঘটে, যেমন এখন আমাদের আগস্ট চলছে, তো আগস্টের মধ্যে কি কি ঘটনা, তার মধ্যে যেমন 15ই আগস্ট ডেটের আমরা প্রত্যেকেই জানি ইন্ডিপেন্ডেন্স ডে আসছে। তো এরকম আমাদের যে আরো অন্যান্য দিনগুলো হয় সেগুলো সম্পর্কে আমাদের স্ট্যাটিক জিকেতে ডিসকাশন করা হবে। তো এটা মোটামুটি আমি দেখো জিকে সিএ সিলেবাসটা আমি তোমাদেরকে বললাম, যেটা আমাদের পড়তে হবে প্রায় 50 মার্কস বা 50 নাম্বার সম্পর্কে। দেখো প্রত্যেকে মোটামুটি বুঝতে পারছি আমরা কি পড়তে চলেছি, বলো কারো যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারে। বলছি স্যার, জিওগ্রাফি এখানে থাকবে ও না কোনো সরি কিছু? সরি সরি সরি, ওহো, একদম একদম একদম, এখানে থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে, সরি, শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি নয়, জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল, একদম 100%, আমি বলতে ভুলে গিয়েছি। এটা আমাদের জিওগ্রাফি স্যার ক্লাস নেবেন, জিওগ্রাফি পড়ানো হবে। জিওগ্রাফি মানে ভারতের ভূগোল থাকবে, আর পশ্চিমবঙ্গের ভূগোল আমাদের পড়তে হবে, এক্স্যাক্টলি। এটা আমাদের মোটামুটি সিলেবাস, যার মধ্যে আমরা দেখো সায়েন্স পড়বো, জিওগ্রাফি পড়বো, জিকে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, সিভিক্স পড়বো, হিস্ট্রি পড়বো।
আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। দেখো, আর যদি কারো কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করে নাও। বলছি স্যার সায়েন্সের পার্ট থেকে মোটামুটি কটা কোশ্চেন থাকতে দেখো, পারে? এটা খুব মানে বলা খুব মুশকিল ব্যাপার। দেখো, সায়েন্সের পার্ট থেকে কোশ্চেন, দেখো প্রত্যেক জায়গায় বোঝা তো খুব মুশকিল ব্যাপার যে সায়েন্স থেকে, কারণ স্পেসিফিক দেখো কিছু বলা হয়নি যে সায়েন্স থেকে এতটাই পড়বে, এরকম কিন্তু কোনো জায়গাতে হতে পারে। দেখো, সায়েন্স থেকে দুটো কোশ্চেন এলো, হতে পারে নাও এলো, সেটা তো আমি কেন, এটা কারো পক্ষেই বলা সম্ভব না। বুঝতে পারলে? এটা কোনো জায়গায় দেখো বলে দিয়েছে জিকে সিএ, কিন্তু এই জায়গায় স্পেসিফিক কোনো পার্ট নেই যে ফিজিক্স থেকে এতগুলো আসবে বা সায়েন্স থেকে, এটা কারো পক্ষে বলা কিন্তু সম্ভব না। বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক আছে। মানে তুমি হয়তো হিস্ট্রি খুব ভালো করে পড়ে গেছো, পরীক্ষা হয়তো হিস্ট্রি থেকে 3টে কোশ্চেন এলো, সেটাও হতে পারে। সায়েন্স পড়ে গেছো, সায়েন্স থেকে কোনো কোশ্চেন এলো না, এটাও হতে পারে। তো বলা আছে এটা, এবার সেখান থেকে কি পড়বে পরীক্ষার সময় সেটা তো বলা মুশকিল ব্যাপার। ওকে, বলো আর কারো আচ্ছা কোনো স্যার, কোয়ারি? অর্থনীতি থেকে কোনো কোয়েশ্চেন আসবে কি? বলো বলো, কি বলছো আরেকবার বলো। অর্থনীতি, ভারতের অর্থনীতি। হ্যাঁ, বলতে পারো যে কিছুটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন আসবে, কিছুটা পার্ট থাকবে। এটা হচ্ছে 3টে 4টে টপিক থাকবে, এটা আমি তোমাদেরকে করিয়ে দেবো যে ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে, ভারতের অর্থনীতি সম্পর্কে। এটা আমি সেইভাবে সিলেবাসের মধ্যে দিচ্ছি না, কারণ এই ইকোনমি পার্টটা আমরা একটু ওই জিকের মতো করে পড়ে নেবো। লিখে রাখতে পারো ইকোনমিক্স, এই পার্টটা একটু লাগবে, আমি তোমাদেরকে বলে দেবো যে জিকে পার্টের মতো পড়তে হবে, এটা আমি বলে দেবো ইন্ডিয়ান ইকোনমিক্স। ওকে, আর স্পোর্টস বেসড কিছু? হ্যাঁ, স্পোর্টস বেসড জিকের মধ্যেই পড়ে যাবে, যে কোন খেলায় এইবারে যে উইম্বলডন কে জিতলো, বা নোবেল পুরস্কার কে পেলো, প্রাইজ বলো, বুকস অ্যান্ড অথার্স বলো, এগুলো সবের মধ্যে যাবে। বা যেগুলো অ্যাওয়ার্ড হয়, সেগুলো সমস্ত কিছু আমাদের স্ট্যাটিক পোর্শনে, প্রথম কে ভারতরত্ন পেয়েছিল, প্রথম জ্ঞানপীঠ কে পেয়েছিল, তো এগুলো আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে চলে আসবে। ওকে, বলো আর কারো কোনো কোয়ারি, কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাও আজকে প্রত্যেকে। বলছি স্যার ওই স্পোর্টস এর যেগুলো শেষের দিকে বললেন, হ্যাঁ, ওইগুলো একটু নোটস আকারে পরপর দিয়ে দিলে তাহলে সহজে তো মুখস্থ অবশ্যই করা। অবশ্যই দেওয়া হবে। তো আমাদের জিকের ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, তারপরে অবশ্যই বুঝতে পারবে যে কিরকম প্যাটার্নে করা হবে। সবই দেওয়া হবে নিশ্চয়ই, কেন দেওয়া হবে না? তোমরা পড়তে আসছো, তোমাদেরকে কেন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। কোন জায়গায় কোন কোন চ্যাপ্টারের পিডিএফ দেওয়া হবে, কিছু কিছু জিনিস ক্লাসে লেখানো হবে। এক সপ্তাহ যখন ক্লাস অ্যাটেন্ড করবে, তখন বুঝতে পারবে যে ক্লাসগুলো কিরকম মেথডে হচ্ছে। মানে সবকিছু যেটা হবে, তোমরা 1 উইক, বলছি 10 দিন ক্লাস করো, প্রত্যেকটা ক্লাস করো, বুঝে যাবে কোন স্যার কি প্যাটার্নে পড়াতে চাইছে, কি তোমাদের কাছ থেকে চাইছে, সেটা তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। ওকে, তোমাদের যা কোয়ারি হবে 1 মান্থ তোমরা ক্লাস করবে, তারপর আমরা রিভিউ ফর্ম দেবো। রিভিউ ফর্মে তোমরা লিখবে তোমাদের কোন সাবজেক্টে কি প্রবলেম হচ্ছে, তোমাদের কি ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড আমরা কতটা তোমাদেরকে দিতে পারবো সেটা তোমরা অবশ্যই জানাবে। বুঝতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। ওকে, বলো আর কারো কোনো কোয়ারি? স্যার কিছু কিছু অনেক সময় দেখি দু একটা কম্পিউটার বেসড কোয়েশ্চেনও থাকে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই দু একটা কম্পিউটার বেসড কোশ্চেন থাকবে, সেগুলো আমি অবশ্যই জিকে ক্লাসের মধ্যে স্যার করাবেন সেগুলো। এবার তার মধ্যে যদি স্যার না করান, তো অবশ্যই আমি করিয়ে দেবো। আমি তোমাদের হিস্ট্রি পার্টটা পড়াবো, টোটাল সিভিক্স পার্টটা পড়াবো, আর যেগুলো ইকোনমিক্সের কিছু পার্ট লাগবে 2-3টে চ্যাপ্টার, সেটা আমি তোমাদেরকে বলবো। এর বাইরে যার কোনো সাবজেক্টে যদি মনে হয় স্যার এটা থেকে কিছু কোশ্চেন করালে ভালো হতো, তোমরা অবশ্যই আমাকে বলবে। আমার নাম্বার তো গ্রুপে দেওয়া আছে, প্রত্যেককে গ্রুপে আমি অ্যাড করে দিয়েছি। তো যদি কোনো প্রবলেম হয়, কোনো বলো ক্লাসের ক্ষেত্রে বা কোনো রেকর্ডিং এর ক্ষেত্রে, যা হয় তোমরা প্রত্যেকে আমাকে মেসেজ করতে পারো। ওকে, প্রত্যেকে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বা হচ্ছে কেউ যদি কল করো তাহলে ওই রাত্রি 8টা 8:30টার আগে প্রত্যেকে কল করবে। মানে দিনের বেলা 8টার পরে আর সন্ধ্যে 8টার আগে প্রত্যেকে কল করতে পারো যে কোনো সময়ে। ওকে, আর যদি কোনো কোয়ারি থাকে এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে কোয়ারিগুলো সলভ করে দেবো। ওকে, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি, মানে কোথায় পাবো? গ্রুপে মানে গ্রুপে দেখো, হোয়াটসঅ্যাপে? গ্রুপে দেখো যে অ্যাড করেছি, দেখো 7029 বলে একটা নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, যে নাম্বার থেকে অ্যাড করা হয়েছে যে এটা? নাম্বার থেকে দেখো প্রত্যেককে অ্যাড করা হয়েছে, একটা নাম্বার থেকে অ্যাড করা হয়েছে, কিছু অবশ্য সৌম্য স্যার করেছেন, কাউকে কাউকে, ঠিক আছে, অসুবিধা নেই। প্রত্যেকে দেখো গ্রুপে দেখবে যে একটা অ্যাডমিন যে দেওয়া আছে, ওখানে নাম্বার দেখো 7029458534 একটা নাম্বার আছে, এটা আমার নাম্বার রয়েছে। আর একটা দেখো 8293, যেটা তোমরা প্রত্যেকে পেমেন্ট করেছো, এই দুটো নাম্বার আমার কাছে রয়েছে। আর সৌম্য স্যারের কাছে 7602 দিয়ে যে নাম্বারটা রয়েছে, আর একটা 7908066650, এই দুটো নাম্বার মোটামুটি তোমাদের কাছে পরিচিত। এই 3টে নাম্বার পরিচিত, 7029 এই নাম্বারটা পরিচিত, এইটায় পেমেন্ট করেছো, আর এই নাম্বারটা অনেকে কল করেছো, তাই তো? এই 3টে বা 4টে নাম্বার তোমাদের কাছে পরিচিত রয়েছে।
ওকে, কোনো কোয়ারি হলে আমাকে প্রত্যেকেই স্যার 7029 আপনার নাম নাম্বার। কি? আমার নাম অভিজিৎ কি স্যার। নাম? ওকে, অভিজিৎ মাইতি, আচ্ছা, অভিজিৎ স্যার। ওকে, প্রত্যেকের ক্লিয়ার? বলো, কোনো ডাউট, কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে দেখো আমি তোমাদের ক্লাস যে হবে, ক্লাসের কয়েকটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা বলতে পারো আমার ক্লাসের রুলস, যেটা বলতে পারো আমার কিছু রুলস আছে যেটা তোমাদেরকে একটু মেনটেন করতে হবে। সিম্পল রুলস, কিছু নয়। তোমরা ক্লাসের মধ্যে যেটা বুঝতে পারবে না, কিছু হয়তো ক্লাস হতে হতে বুঝতে পারলে না, যে স্যার এটা বুঝতে পারলাম না, তাহলে এই কথাটা আমি কিন্তু প্রত্যেকের মুখে শুনতে চাই যে স্যার বুঝতে পারলাম না। এই কথাটা আমাদের কিন্তু, আচ্ছা কার একটু আছে, একটু বাচ্চাটা একটু এ করে নাও। ওকে, তো কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ক্লাসের মধ্যে আনমিউট করে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, স্যার আমি এটা বুঝতে পারলাম না। এবং এটা আমি চাই যে তোমরা করো, রেসপন্স ক্লাসের মধ্যে অবশ্যই করবে এবং সেটা কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করবে। কারণ তোমরা যদি সাপোজ ওখানে চ্যাটে জিজ্ঞেস করো তাহলে কিন্তু আমি হয়তো চ্যাটটা দেখবো না, আমি তোমাদের স্ক্রিনের দিকে বলছি কথা, সেই জন্য চ্যাটে মিসিং হতে পারে। সেই জন্য তোমরা কিন্তু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে যে স্যার বুঝতে পারলাম না, এভাবে ডাইরেক্ট কিন্তু ক্লাসে জিজ্ঞেস করবে। এবার পরের কথাটা হচ্ছে, যেটা আমি তোমাদের বলছি, যে কোনো যদি কোয়ারি থাকে যে স্যার আমি এই কোশ্চেনটা বুঝতে পারলাম না, বা এটা হয়তো পড়তে গেলে বুঝতে পারলাম না, সেটা তোমরা কিন্তু নেক্সট ডেটের ক্লাসের প্রথমেই বলবে, স্যার আগের দিনের এই টপিকটা বুঝতে পারিনি, এটা আপনি একটু যদি বলে দেন, আগের দিন আমি এটা, বা সেদিন হয়তো ক্লাস করোনি, লাইভ ক্লাস হয়তো করতে পারোনি, তো আমি স্যার রেকর্ডিংটা দেখছিলাম, এই টপিকটা দেখার পরেও আমি বুঝতে পারিনি, একটু যদি বলে দেন ভালো হয়। সেটা কিন্তু একদম ক্লাসের ফার্স্টে বলবে। ওকে, ক্লাসের প্রথমে কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু সেটা আগে ডিসকাস করে দেবো। এটা যদি ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করো সেক্ষেত্রে প্রবলেম হবে, কারণ আমি একটা টপিক পড়াচ্ছি, ইন্টারাপশন হবে, সেটা যেন না হয়। হয় তোমরা ক্লাসের প্রথমে জিজ্ঞেস করবে অথবা ক্লাসের শেষে জিজ্ঞেস করবে। ক্লাসের মাঝে কিন্তু আগের দিনের পড়ার কথা কেউ জিজ্ঞেস করবে না। আমি ক্লাস শুরুর আগে অবশ্যই জিজ্ঞেস করব যে তোমাদের আগের দিনের কোনো ডাউট আছে কিনা, তোমরা সেটা ক্লাসের প্রথমে বলবে অথবা ক্লাসের শেষে বলবে, দুটো জায়গাতেই তোমরা ওয়েলকাম। বোঝা গেছে? এবং আমি প্রত্যেককে একটা, মানে হাত জোড়ো করেই বলছি, রিকোয়েস্ট করছি প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার সবাই চেষ্টা করো। প্রত্যেককে বলবো প্লিজ জয়েন দ্য লাইভ ক্লাস। রেকর্ডিং তোমরা প্রত্যেকেই পাবে, ঠিক আছে? আজকেও যে ক্লাসটা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই রেকর্ডিং থাকবে। রাত্রেবেলা 12:30-12টার মধ্যে তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, প্রসেসিং হওয়ার পরে রেকর্ডিংগুলো দেখতে পাবে। তো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, প্রত্যেকে প্লিজ ট্রাই হার্ড অ্যান্ড ফার্স্ট, প্রত্যেকে চেষ্টা করো লাইভ ক্লাসে জয়েন করতে। কারণ রেকর্ডিং তোমরা যদি ভাবো হ্যাঁ রেকর্ডিং তো পেয়ে যাচ্ছি, আমার লাইভ ক্লাস যদি আমি জয়েন নাও করি কোনো অসুবিধা নেই। এই লাইভ ক্লাস, এই যে রেকর্ডিংয়ের কতটা অসুবিধা, মানে কতটা তোমাদের জন্য খারাপ জিনিস, সেটা তোমরা যদি কিছুদিন পরে বুঝতে পারবে যে এই রেকর্ডিংটা কত বড় ড্রব্যাক। আমরা দিচ্ছি একটাই কারণে, যেহেতু আমাদের দেওয়াটা উচিত, একটাই কারণ কি, সব সময় তোমরা প্রত্যেকদিন অ্যাভেলেবেল তো থাকো না, সেই কারণে তোমাদের সেই দিনেরটা তোমরা রেকর্ডিং দেখো। কিন্তু প্রত্যেককে আমি এটাই রিকোয়েস্ট করছি, প্লিজ যতটা সম্ভব ম্যাক্সিমাম লাইভ ক্লাসে জয়েন করাতে। কারণ রেকর্ডিং পড়ে থাকলে এখান থেকে পড়া কতটা হবে সেটা তোমরা আমার থেকে ভালো করে ঠিক কিছুদিন পরেই বুঝতে পারবে, যখন অনেক রেকর্ডিং জমা হবে। আর লাস্ট একটা কথা, যেটা হচ্ছে প্রত্যেকেই কিছুদিন পরে চিৎকার করবে এবং হবে, এটা প্রত্যেক ব্যাচ টু ব্যাচ আমরা দেখেছি, যে স্যার পিডিএফ দিন না, পিডিএফ দিন না, পিডিএফ দিন না। এই কথাটা ক্লাসের মধ্যে প্রত্যেকের মুখে আমাকে 1000বার শুনতে হবে, আমি বলে দিচ্ছি, এটা তোমরা প্রত্যেকেই বলবে। আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করছি, পিডিএফ অবশ্যই আমরা দেব, কিন্তু পিডিএফ এর ভরসায় দয়া করে থেকো না। বা একটা বলছি, পিডিএফ এর ভরসায় দয়া করে থাকো না, কারণ এই পিডিএফ সবসময় কি হয়, জমা হয়, কোনো কাজের কাজ হয় না। তুমি ভাবছো হ্যাঁ স্যার পিডিএফ তো আছে, পরে পড়ে নেবো, আমি বলে দিচ্ছি, আমি তোমাদের লিখে দিচ্ছি যে পিডিএফ থেকে কোনোদিন কেউ পড়তে পারবে না, আর এটা থেকে কেউ কোনোদিন সাকসেস পাবে না। দেখো আমাদের ইনস্টিটিউটের যা রুল অনুযায়ী পিডিএফ দিতে হবে, যেগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো আমি দিয়ে দেবো। কিন্তু প্রত্যেককে আমি একটা কথাই বলছি, এই পিডিএফ এর ভরসায় যদি তোমরা ক্লাস করো, যে হ্যাঁ স্যার যবে পিডিএফ দেবে তবে আমি টপিকটা পড়বো, তার আগে আমি পড়বো না, যতক্ষণ না আমি পিডিএফ পাচ্ছি ততক্ষণ পড়বো না। এই আমাকে এই টিউশন পড়াতে হয়, আমাকে হচ্ছে বাড়ির কাজ করতে হয়, এরকম প্রচুর সমস্যা প্রত্যেকেরই রয়েছে। আমি মুখের ওপর কথা বলতে ভালোবাসি, স্পষ্ট বক্তা, আমি স্পষ্ট কথা বলি। যার যত হাজারটা প্রবলেম থাকুক, দরকার হলে রাত জেগে হলেও লাইভ ক্লাস থেকে প্রত্যেককে বলবো, ক্লাস থেকে নোট ডাউন করো। কারণ এই যে নোট ডাউন করা, এটাতে হবে 100% পড়া। আর এটা যদি তুমি পড়ো,
পড়তে ভালো লাগবে, হ্যাঁ সুন্দর টাইপ করা জিনিস দেখতে খুব ভালো লাগছে, পড়া ভালো হবে, আমি বলছি 1 মান্থ পরে তোমাকে যদি আমি সেই চ্যাপ্টারের কোশ্চেন জিজ্ঞেস করি তুমি একটাও বলতে পারবে না, তোমার সাকসেস হবে 10%। আর তুমি যদি এই নোট ডাউন করে পড়ো, আমি তোমাকে লিখে দিচ্ছি, নোট ডাউন করে পড়ার পরে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলে তুমি তার 80% অ্যান্সার দিতে পারবে। এবার বললেন স্যার আপনি এত বড় দাবি করছেন কেন? দীর্ঘ 2020 থেকে 2020 আমাদের হচ্ছে অগস্ট থেকে, মানে আজকে 2022-এর অগস্ট, 2020 থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, বিভিন্ন ব্যাচে আমরা অনলাইন ক্লাসেস নিচ্ছি। 2 বছর 2020, 21, 22 হতে যায় প্রায় 3 ইয়ার্স আমাদের হয়ে গেল অনলাইন পোর্টালে, শুধু অফলাইনের কথা আমি বলছি না, অনলাইন পোর্টালেই বলছি। এতদিনে আমরা নিশ্চয়ই অনেকভাবে এক্সপেরিমেন্ট করেছি, মক টেস্ট বলো সব কিছু, সেখান থেকে আমি তোমাদের আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি, নোট ডাউন করে যদি পড়ো তোমাদের প্রত্যেকের সাকসেস রেট কিন্তু বেশি পার্সেন্টেজ হবে। পিডিএফ এর ভরসায় থাকলে দুদিন পরে দেখবে নিজেরাই ডিমোটিভেট হবে। এটা আমি তোমাদেরকে রুলস বললাম, ঠিক আছে? এর মধ্যে তোমরা যতটা যদি মানতে পারো তোমাদের ভালো, যদি নাও মানো দেখো আমার কিন্তু কিছু করার নেই। আমি বললাম এগুলো আমার রুলস, তোমরা প্রত্যেকেই অ্যাডাল্ট, প্রত্যেকেই মোটামুটি আশা করতে পারি যে 23+ বা অনেকে 24+ রয়েছে, অনেকে আরও বেশি এজের রয়েছে, এটা আমি মিনিমাম 23-24 ধরছি প্রত্যেকের, ওকে, বা 21+। তো প্রত্যেকে তোমরা এখন অ্যাডাল্ট, মানে বুঝতে পেরেছো। এখানে আর তোমাদের আগের মতো নিশ্চয়ই বলতে পারবেন না যে স্যার একটু পড়া ধরলে ভালো হয়, সেই স্কুলের মতো কিন্তু তোমরা অবশ্যই এখানে কোথাও পাবে না। নাম্বার 1 যেটা আমাদের ড্রব্যাক সেটা হচ্ছে অনলাইন পোর্টাল, মানে এখানে তুমি যদি না লেখো, নোট ডাউন না করো, আমি দেখতে পাবো না। আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তুমি বই দেখে বলছো, ফোন সার্চ করে বলছো, আমি সেটাও দেখতে পাবো না। তাহলে এই জায়গায় অনেস্ট হওয়া সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। আমি প্রত্যেককে বললাম যে কথাগুলো বললাম, প্রত্যেকে বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। দেখো প্রথম দিন বলে আমি এত কথা বলছি একটাই কারণে, যে তোমরা তো সেভাবে জানো না যে কোথায় কিভাবে হয় কি ব্যাপার। আমি এতগুলো কথা বলছি একটাই কারণে, তোমরা বোঝো যে আমাদের পড়াটা কিরকম হতে হবে। আমি প্রথম দিন শুরু করে হ্যাঁ লেখো আমরা হিস্ট্রিতে এইটা এইটা পড়বো আমি বলে দিতেই পারতাম, কিন্তু সেটা না বলে আমি তোমাদের সাথে প্রথম দিন আলোচনা করছি। দেখো আমি এটাও করতে পারতাম যেটা প্রত্যেক জায়গায় হয়, বলো মিতালি তোমার সম্পর্কে বলো, শম্পা তোমার সম্পর্কে বলো, দেবব্রত তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করতেই পারি। এরকম করে আমি 15 মিনিটস, আধ ঘন্টা এভাবে বলতেই পারি। তুমি বলো আমি জেনে এগুলো কি করব? প্র্যাকটিক্যাল কথা বলছি, তোমার সম্পর্কে জেনে আমি কি করব? আমার কোনো জানার দরকার নেই, কারণ তোমাদের সম্পর্কে আমি মোটামুটি তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেখানে দেখে নিয়েছি। এর বাইরে তোমাদের সম্পর্কে আমার কোনো জানার দরকার নেই, কিন্তু তোমাদের জানার দরকার আমার সম্পর্কে, যে আমি কিভাবে তোমাদের পড়াবো, বা আমার কাছ থেকে তোমরা কি হেল্প পাবে, কিভাবে আমার কাছ থেকে পড়বে। এবং এটা বলছি যদি বুঝতে না পারো, একবার নয় 15 বার জিজ্ঞেস করবে, আমি বোঝাবো, ঠিক আছে? কিন্তু এটা নয় যে আমি যদি জিজ্ঞেস করি আমাকে কে কি ভাববে, এটা প্রত্যেকে দয়া করে করো না। কারণ প্রত্যেকে পয়সা দিয়ে পড়ছো, প্রত্যেকেই পেমেন্ট করে পড়ছো, নিজে না বুঝতে পারলে তার দায়িত্ব তোমার থাকবে, এখানে কেউ তোমাকে দেখতে আসবে না। প্রত্যেকে ক্লিয়ার আমার কথার মধ্যে? এগ্রি প্রত্যেকে? হ্যাঁ স্যার। বলো, আর কারো কোনো ডাউট, কোনো যদি কোশ্চেন থাকে বলো। স্যার বলছি প্রিলিমিনারি টেস্টে মানে যে যত বেশি হবে সেটা কি সাবজেক্টের সাথে অ্যাড হয়ে তারপরে মানে হবে? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছো যে স্যার এই যে পিটির এক্সামটা হবে এর মার্কসটা কিভাবে যোগ হবে। এটা একটা ভালো কোশ্চেন, এটা আমার বলা উচিত ছিল প্রথমে, তো এটা আমার বলা হয়নি। তো এটা আমি তোমাদেরকে একটু বলে দিই, এই জন্যই বলি না জিজ্ঞেস করবে তাহলে হবে। দেখো সব জিনিস আমার মাথার মধ্যে তো থাকে না, যাই হোক আমি এটা বলছি। দেখো তো এই যে পিটির এক্সাম হবে এটা 100 মার্কসের হবে, সাবজেক্টের এক্সাম এটা আমাদের 100 মার্কস হবে আপাতত বলা রয়েছে। তবে এটা হতে পারে +50 অ্যাড করে 150 হতে পারে, তার সঙ্গে যদি ইন্টারভিউ নিয়ে আসে সেটা হচ্ছে 30 to 40 মার্কসের একটা ইন্টারভিউ হতে পারে, আর একাডেমিক্সের জন্য 10 to 12 হতে পারে। তো এই পাশের পার্টের মার্কসটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয় যে কত নাম্বারের সাবজেক্টের এক্সাম হবে, কিন্তু পিটি 100 হবে এটা অনেকটাই আমাদের কাছে সার্টেন এবং ফিক্সড। এবার দেখো জিনিসটা কি হবে, এক্সাম যেটা হবে, যেটা আমাদের এখনো অবধি গাইডলাইন রয়েছে, যেটা আমরা বলছি যে পিটির এক্সাম আর সাবজেক্টের এক্সাম তোমরা একই সাথে দেবে, ওকে, একই সাথে দেবে। মানে কিরকম হবে, তোমাদেরকে কোশ্চেন সেট দেবে, সেই কোশ্চেন সেটের মধ্যে পিটির এক্সাম হবে
আর যার যা সাবজেক্ট হবে সেরকম একটা পেপার দেবে। এটা হতে পারে একসঙ্গে বা হতে পারে দুটো হাফে, যেমন ভাবে আমাদের সিটেট এক্সাম হয় সেইভাবে। তো মানে আমাদের যেটা নেট এক্সাম হয়, নেট অনেকেই প্রিপারেশন নিচ্ছ, তো পিটির আর সাবজেক্টে তোমাদের আলাদা আলাদা কোশ্চেন পেপার দেবে। কোশ্চেন পেপারে তোমরা এখানে 100 করবে আর এখানে 100 করবে। এবার তোমাকে পিটিটা একটা কোয়ালিফাইং মার্কস তোমাদের দেওয়া থাকবে, যেটা টেটের ক্ষেত্রে হয়। আমরা অ্যাজিউম করছি 60% নাম্বার যেটা টেটে হয়ে থাকে, এখানেও 60% নাম্বার থাকবে। মানে তুমি পিটির এক্সাম দিলে, সেখানে এক্সাম দেওয়ার পরে তুমি সেখান থেকে পেলে 65, আর সাবজেক্টে পেলে তুমি 100-এর মধ্যে ধরো 75। ওকে, তাহলে তোমার এই দুটো মার্কস তোমার কাছে যোগ হয়ে আসবে, মানে 130 হবে। তো 130 হচ্ছে তো, তাই তো? 30 না 40 হচ্ছে? 140 হচ্ছে, 140 হচ্ছে। অঙ্কটা একটু দুর্বল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো 140 হচ্ছে। তার মানে তুমি পেলে কি 200-র মধ্যে 140। আমি ইন্টারভিউয়ের কথাটা না ধরেই বলছি। এবার এই দুটো যোগ হলো, এবার তুমি পরীক্ষা দিলে, সাবজেক্ট তুমি প্রচুর পড়েছো, পিটি স্যার খুব কঠিন লাগে, আমি স্যার সাবজেক্টে মেকআপ করে দেবো, এটা অনেকে ভাববে যে আমার সাবজেক্টে আমি খুব স্ট্রং। পরীক্ষা দিলে 100-এর মধ্যে তুমি পেলে 95, পিটি তুমি পড়োনি বা পড়েছো কিন্তু তুমি পিটিতে পেলে 59, ঠিক আছে? তোমার এখানে কোনো মার্কস আসবে না, নো, মানে তুমি এখানে ফেল হয়ে গেলে। কেন 95 করার পরে স্যার কেন ফেল? কারণ তোমাকে পিটিতে তুমি 60% পাওনি, 59 মানে ইউ আর ফেল। তার মানে দেখো পিটিটার গুরুত্বটা বোঝো কতটা। পিটিতে তুমি যদি পাস না করো, তোমার খাতাই দেখা হবে না সাবজেক্টে, তুমি বলবে স্যার সাবজেক্টে কত পেয়েছিলাম, তুমি জানতেই পারবে না, তোমার রেজাল্টই শো করবে না। স্যার অনেকে আবার বলছে যে ওই পিটির মানে সাবজেক্টে যে ভ্যাকান্সিটা নেবে, পিটিতে পাশ করবে তার 5 গুণ আর কি ভ্যাকান্সি হিসাবে পিটি পাশ করা 5 গুণ নেবে। না না না, তো সেক্ষেত্রে তো না না এরকম না, তো দেখো, শুনছিলাম স্যার, এটা কি ঠিক? না না, এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ গুজব। যেটা তোমরা আচ্ছা, ভাবছো, আচ্ছা। তোমরা ভাবছো যে পিটিতে আমরা পিটির এক্সাম আগে দিয়ে দেবো, তাহলে পিটিতে আমার সাপোজ ধরো 5,000 ভ্যাকেন্সি রয়েছে, কম করেই বলছি 5,000 ভ্যাকেন্সি রয়েছে, এর 5 টাইমস 25,000 জনকে পিটিতে নিয়ে নেবে, তারপর তারা সাবজেক্টের এক্সাম দেবে। তুমি এই কথাটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম না, তো এটা মানে হবে না, এটা হবে না, আচ্ছা এটা হবে না। তার আচ্ছা স্যার। কারণ কি বলতো, এই তুমি যে প্যাটার্নটা বলছো না, এটা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয়, যেমন ধরো WBCS, রেলওয়ে, পিএসসির যে এক্সাম হয়, সেগুলো এই প্যাটার্নে হয়। কিন্তু তোমরা আসছো টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে, মানে যেটা আমাদের টিচার রিক্রুট হবে, মানে যেগুলো এসএসসি কন্ডাক্ট করছে। ওকে, তো সেখানে কিন্তু এইটা হবে না, এটা পসিবিলিটিই নেই। এটা হবে এই স্ট্যান্ডার্ডে, মানে তোমাকে পিটি প্লাস সাবজেক্ট বোথ পাস করতে হবে। ওকে, এটা কিন্তু হোয়াট সার্টেন। এবার দেখো, তোমরা যদি বলো স্যার এটা কি হবে না, আমি তোমাদের 100% না বলতে পারছি না, কারণ এখনো অব্দি প্রপার নোটিফিকেশন বেরোয়নি। হ্যাঁ স্যার, কিন্তু যে ওই যে বলছিল নেট সেটের ধাঁচে হবে, তো নেট নেট সেটে সেটে তো একই দিনে সব দিতাম আর একই কি, দিন, একদম সেই ওইটা। কারণেই বলছি একই দিনে সব, মানে আমি যে প্যাটার্নটা বললাম সেই প্যাটার্নটার কথা। ওকে, এবার আজকে মিটিং আছে, 8 তারিখের মিটিং আছে, তোমরা কালকে সকালে কিছু একটা মেসেজ বা অবশ্যই তোমরা নিউজে ফ্ল্যাশ পাবে। আজকে মিটিং আছে, 8 আসলে তারিখের স্যার মেসেজ আছে। পরীক্ষাটা পরে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমরা গেজেটটা পেয়ে যেতাম না, আমাদের একটা ক্লিয়ার ধারণা সেটা হয়ে দেখো, যেত সেটা তাহলে তুমি শেষ হয়ে তুমি কেন, পশ্চিমবঙ্গের এখন প্রত্যেকেই সেটার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এটা দেখো, নোটিফিকেশন বেরোনো মানে পরীক্ষা ইনস্ট্যান্ট হবে, তুমি প্রিপেয়ার হওয়ার কোনো টাইমই পাবে না। এটা সবচেয়ে বড় সমস্যা তোমাদের কাছে, বুঝতে পারলে কি সমস্যাটা? হ্যাঁ স্যার। আমরা সুযোগ পাবো তো পড়ার? অবশ্যই অবশ্যই, তোমাদের হচ্ছে এবার যেটা আমাদের বলে দিয়েছে, দেখো তোমাদের যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, পাস না হলেও যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তোমরা কিন্তু এক্সামের জন্য এলিজিবল। এটা লাস্ট যেটা আমাদের রায় দিয়েছে, এটা হচ্ছে কাল বা পরশুর দিকে রায় দিয়েছে, যে তুমি যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, হয়তো রানিং চলছে, বিএড তোমার রানিং চলছে, তুমি কিন্তু এক্সাম অবশ্যই বসতে পারবে, এবং এটা একদম টোটালি বলা হয়েছে। ওকে, রেজিস্ট্রেশন হওয়া মানেই তুমি পরীক্ষায় বসতে পারবে। ওকে, হ্যাঁ স্যার। দেখো, আর কারো কোনো কোশ্চেন, কোনো কোয়ারি? ওকে স্যার একটা পার্সোনাল আমি বলো জিজ্ঞাসা বলো করছি বলো। স্যার, বলছি আপনারা কি জিওগ্রাফি সাবজেক্টের জন্য কোনো সাবজেক্টটা একটু প্রোভাইড ওয়েট করো, করছেন? একটু ওয়েট করো, কারণ আমরা হচ্ছে একটু পিটিটার জন্য ওয়েট করছি। সাবজেক্টের যদি হয়, আমরা অবশ্যই সাবজেক্টের কথা গ্রুপে প্রত্যেক জায়গায় নোটিফিকেশন দিয়ে দেবো। ওকে, সাবজেক্টের আচ্ছা কথা ঠিক আমরা আছে। গ্রুপে বলে দেবো যে এই সাবজেক্টের জন্য হবে, একটু ওয়েট করো। আমরা শুধু একটু এই নোটিফিকেশনটা বা একটা প্রপার কিছুর জন্য ওয়েট করছি সাবজেক্টে, ঠিক আছে? মানে বাকি জিনিস আমরা অবশ্যই বলে দেবো।
বলো, আর কারো কোনো কোয়ারি? ওকে, স্যার আরেকটা হচ্ছে হুম, যেটা বলতে বলো। চাইছি স্যার, ম্যাথসের যখন ক্লাস হবে বা ইংলিশের, আসলে আমরা তো অনেকদিন এখান থেকে বাইরে, তো আমাদের বেসটা একদম নেই। যদি একটু আগে না কোন দিন কোন ক্লাসটা হবে মানে টপিকটা বলে দিলেন, আমরা একটু বাড়িতে একটুখানি যদি দেখে রাখি, তবুও আমাদের হ্যাঁ, ক্লাসের অবশ্যই সময় অবশ্যই বুঝতে একটু অবশ্যই বেশি অবশ্যই সুবিধা অবশ্যই হবে। কালকে তোমাদের হচ্ছে ম্যাথের ক্লাসের আগে স্যার অবশ্যই বলে দেবে, অবশ্যই বলে দেবে। এটা তোমরা একটু স্যারকেও বলে দেবে। আমি এক কাজ করতে পারি, দেখো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো আমি আগের দিন টপিক বলে দিতেই পারি, অসুবিধা নেই। আমি আগের দিন যখন হবে তোমরা একটু গ্রুপে না হোক মেসেজও করে দিতে পারো, সমস্যা নেই। স্যার টপিকগুলো একটু বলে দিলে ভালো হয়, তাহলে আমি টপিকগুলো বলে দিতে পারবো, অসুবিধা নেই। তো আমি আমার ক্লাসে টপিকগুলো বলে দিচ্ছি। ম্যাথের ক্ষেত্রে আমি স্যারকে বলে দেবো যে স্যার কি টপিকটা করাবেন তোমাদের আগে থেকে একটু জানিয়ে দিতে। ওকে, তাহলে আমরা একটু দেখে নিলে আমাদের একটু একদম একদম কনসেপ্টটা একদম ক্লিয়ার একদম হয়ে একদম যাবে। তোমাদের যা মনে হবে একটু গ্রুপে বলতে পারো বা আমাকেও বলতে পারো, আমি সেই অনুযায়ী স্টেপ অবশ্যই নেব। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমি তোমরা একটু খাতা বের করে লেখো ইতিহাস সম্পর্কে, ভারতের ইতিহাস আমরা কি কি পড়বো সেই সম্পর্কে আমি তোমাদেরকে আজকে একটু সিলেবাস ডিসকাশন করে দিই, যে হিস্ট্রিতে আমরা কি কি পড়বো, সিলেবাস সম্পর্কে আমরা কি কি পড়বো। তো প্রথমেই যেটা আমরা হিস্ট্রিতে পড়বো সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ মানে প্রাক ঐতিহাসিক যুগ। এবার এই প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যে আমরা কি পড়বো, যে প্রথমে আমাদের যে বিভিন্ন প্রস্তর যুগ এসেছিল, যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ধাতব প্রস্তর যুগ, এক্সেট্রা এক্সেট্রা, যতগুলো প্রস্তর যুগ এসেছিল সেগুলো সম্পর্কে আমরা একটা বেসিক জিনিস আলোচনা করব। ওকে, এরপর যেটা আমাদের প্রথমের টপিক হবে, জাস্ট ছোট্ট ভাবে আলোচনা হবে, সেটা হচ্ছে আমাদের মানে 30 মিনিটসের আলোচনা হবে, এটা আমরা ডিসকাস করব। নেক্সট আমরা যেটা মানে আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে, যেটাকে সিন্ধু সভ্যতা বা যেটাকে আমরা বলবো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতা বা সিন্ধু কথার অর্থ যে সিন্ধু নদী, সিন্ধু নদীটাকে ইংলিশে বলা হয় ইন্দাস রিভার, সেই কারণে এটা সিন্ধু সভ্যতা, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। থার্ড আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা সম্পর্কে। বৈদিক সভ্যতা যেটা আমাদের হচ্ছে বেদিক সিভিলাইজেশন, যে প্রথম বই যেটা হচ্ছে বেদ লেখা হয়েছিল, আমাদের 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সেই বেদকে নিয়ে বৈদিক সভ্যতা প্লাস বৈদিক সাহিত্য মানে বেদিক সোসাইটি এবং তার সাথে সাথে বেদিক লিটারেচার, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রথম পার্টটা এটা আমাদের একদিনেই হবে, বৈদিক সভ্যতা এটা আমাদের আরেক দিনে হবে। তাহলে আমাদের একদিনের টপিক, প্রত্যেকটা টপিকে আমাদের একদিন করে একটা করে ক্লাস লাগবে। নেক্সট আমরা আলোচনা করব ষোড়শ মহাজন পদ সম্পর্কে। সিলেবাসটা লিখে রাখো, তাহলে বুঝতে পারবে যে কার পরে কি ক্লাস হবে। ওকে, এখানে আমরা 16 মহাজন পদ সম্পর্কে আমরা আলোচনা করব। 16 মহাজন পদ বলতে জিনিসটা কি, যে যখন বৈদিক সভ্যতা ধ্বংস হলো তারপরে কি হলো, আমাদের উত্তর ভারত আর দক্ষিণ ভারত মিলিয়ে 16টা ছোট ছোট মানে রাজ্য তৈরি হয়েছিল, জনপদ তৈরি হয়েছিল, সেগুলো কিভাবে নিজেদের মধ্যে লড়াই করে সর্বশেষ অবধি মগধ মহাজনপদ যেটা আমাদের টিকে রইল, তাদের যে কতগুলো মহাজনপদ, 16টা মহাজনপদ, তারা কোথায় অবস্থিত, তাদের সম্পর্কে কে কে রাজা ছিল, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। নেক্সট আমরা আলোচনা করব প্রতিবাদী ধর্ম আন্দোলন। প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে যে বৈদিক সভ্যতার শেষের দিকে আমাদের কি হয়েছিল, বিভিন্ন কুসংস্কার অচ্ছন্ন পরিবেশ হয়েছিল, মানে যে এই যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বহু বিবাহ, যেগুলো আমাদের মানে কুসংস্কারগুলো রয়েছে, সেইগুলোর কারণে কি হয়েছিল, মানুষ হিন্দু ধর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি করেছিল, বিভিন্ন প্রতিবাদী ধর্মের উদ্ভব। এরকম 63টা প্রতিবাদী ধর্ম হয়েছিল, আমাদের সব পড়তে হবে না, আমরা পড়বো এর মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে এবং জৈন ধর্ম সম্পর্কে, এদের ফাউন্ডারদের সম্পর্কে পড়বো, গৌতম বুদ্ধ সম্পর্কে পড়বো বৌদ্ধ ধর্মে, মহাবীর সম্পর্কে পড়বো জৈন ধর্মে, যেটা আমাদের 5th ক্লাসে আলোচনা হবে। নেক্সট আমরা ডিসকাস করব মৌর্য বংশ সম্পর্কে, যেখানে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা পড়বো, বিন্দুসারের সম্পর্কে পড়বো, অশোকের সম্পর্কে পড়বো এবং তারপরে অশোকের পরবর্তী শাসক এবং অশোক কি কি কাজ করেছিল সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট আমরা ডিসকাস করব পরবর্তী মৌর্য সম্পর্কে। পরবর্তী মৌর্য মানে মৌর্য সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে ভারতে যে শুঙ্গ বংশ, কান্য বংশ, সাতবাহন বংশ, তারপর কুষাণ বংশ, এদের সম্পর্কে আমরা, তারপর হচ্ছে শকদের সম্পর্কে,
মানে শকদের সম্পর্কে। তো এদের সম্পর্কে আমরা দেখো বললেন স্যার এত কিছু পড়তে হবে, এখানে প্রচুর কিছু নেই, আমি তোমাদের যখন লেখাবো তখন বুঝতে পারবে যে কন্টেন্টগুলো খুব বেশি না, অনেক জিনিস কিন্তু শর্টে শর্টে আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা পড়বো যে গুপ্ত বংশ সম্পর্কে। গুপ্ত সম্রাটের সম্পর্কে প্রথম আমরা দেখব শ্রীগুপ্ত ফাউন্ডার ছিল, প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং শেষে স্কন্দগুপ্ত গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে এবং গুপ্ত সাম্রাজ্যের সাহিত্য এবং স্থাপত্য সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আমরা পড়ব পরবর্তী গুপ্ত সাম্রাজ্য। পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের মধ্যে আমরা দেখব যে আমাদের যে বলো এই পল্লব বংশ, তারপর আমরা হচ্ছে রাষ্ট্রকূট বংশ, চোল বংশ, ঠিক আছে, পাল বংশ। পাল বংশ, অবশ্যই পাল বংশ, সেন বংশ, তারপর প্রতিহার বংশ। তো এদের সম্পর্কে আমরা ডিসকাস করব। এখানে টোটালটা আমি বলবো, এই জায়গাগুলো, এই 9th পার্ট হচ্ছে সবচেয়ে ইরিটেটিং পার্ট। ইরিটেটিং কেন বলছি, প্রচুর এরকম বংশগুলো সম্পর্কে পড়বো কিন্তু তাদের সম্পর্কে খুব ছোটোখাটো ইনফরমেশন পড়বো। চালুক্যদের সম্পর্কে পড়বো, দ্বিতীয় পুলকেশী রয়েছে, হর্ষবর্ধন সম্পর্কে পড়বো। তো এই জায়গাটা হবে সবচেয়ে ইরিটেটিং, কারণ এখানে প্রচুর ইনফরমেশন থাকবে মনে রাখার জন্য। ওকে, তো এটা মোটামুটি আমাদের টোটাল এনসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাসে আমরা মোটামুটি 9টা টপিক আলোচনা করব। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। এটা আমরা হ্যাঁ, স্যার। এনসিয়েন্ট হিস্ট্রি করব। এটা পরবর্তী মৌর্য বংশের পাশে যেগুলো লিখেছেন ওগুলো একবার রিপিট করে দেবেন। আচ্ছা, এগুলো আমাদের দেখো শুঙ্গ বংশ, শুঙ্গ, কাণ্য বংশ, কয়াকার দন্তে নয় ব, সাত বাহন বংশ, কুষাণ বংশ, আর হচ্ছে শক বংশ, আর একটা লিখতে পারো ইন্দো গ্রিক, ইন্দো ইন্দো গ্রিক। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো এটা আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি, প্রত্যেকে আশা করি নোট ডাউন করে নিয়েছো। এরপর দেখো আমরা যে মধ্যযুগীয় মিডিয়েভেল হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। এখানে বেসিক্যালি তোমাদের দুটো চ্যাপ্টার পড়তে হবে। এটা হচ্ছে, একটা হচ্ছে দিল্লি সুলতানি, এটা আমাদের মোটামুটি দুটো ক্লাস লাগবে দিল্লি সালতানাতে, আর হচ্ছে মুঘল সাম্রাজ্য, মানে বাবার হইলো আবার যশ সারিল ঔষধে এক্সেট্রা যে রয়েছে, এখানে আমরা দিল্লি সালতানাত আর মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমরা পড়ব। এটা আমাদের মধ্যযুগের ইতিহাস, সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে এফিসিয়েন্ট এবং বেশি কোশ্চেন মিডিয়েভেল থেকে কিন্তু আপাতত এসে থাকে। আর লাস্ট আমরা পড়বো আধুনিক যুগের ইতিহাস, আধুনিক ভারত সম্পর্কে আমরা আলোচনা করব। আধুনিক ভারতের মধ্যে আমরা ডিসকাস করব প্রথম ইউরোপীয়দের ভারতে আগমন, ইউরোপীয়দের ভারতে আগমন মানে যে ইংরেজরা ভারতে এসেছিল, প্রথম এসেছিল পর্তুগিজরা 1498-তে, ইংরেজরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে, সবার শেষে ফরাসিরা এসেছিল 1674 খ্রিস্টাব্দে। তো এইগুলো আমরা ডিসকাস করব পরে যে ইউরোপীয়দের ভারতে আগমন, বাণিজ্য করার স্বার্থে তারা এসেছিল, তারপর পলাশি যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভের মাধ্যমে তারা ভারতের বাণিজ্যকে শাসন ব্যবস্থায় পরিণত করেছিল, আমরা এখানে ডিসকাস করে নেব। তারপরে আমরা ভারতে হওয়া বিভিন্ন আন্দোলন সম্পর্কে, বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে পড়বো, এই যে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এগুলো সম্পর্কে পড়বো। এবং তার সাথেই আমরা মহাবিদ্রোহ 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে আমরা ডিসকাস করব। তারপর আমরা ডিসকাস করব ভারতের বিভিন্ন সমাজ সংস্কারক সম্পর্কে। সমাজ সংস্কারক বলতে এখানে আমরা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তারপর হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, দয়ানন্দ সরস্বতী, এদের সম্পর্কে, সমাজ সংস্কারক যারা ভারতে ছিল তাদের সম্পর্কে আমরা ডিসকাস করব। নেক্সট আমরা ডিসকাস করব ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আলোচনা করব। ভারতের জাতীয় কংগ্রেস যেটা গঠন হয়েছিল 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়, যেটা আমাদের 1947 সাল অবধি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চলেছিল, তারপর ভারত স্বাধীনতা পেয়েছিল, এটা আমরা ডিসকাস করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে গান্ধী এরা বা গান্ধী যুগ সম্পর্কে, যে মহাত্মা গান্ধী ভারতে এসেছিল কবে, 1915 সালে ভারতে আসে, মারা গিয়েছিল কত সালে মহাত্মা গান্ধী,
পারবে? 1948 1948 তো এই টাইমের মধ্যে আমাদের গান্ধীয়েরা পড়বো। গান্ধীয়েরার মধ্যে আমাদের বেসিক্যালি পড়তে হবে যে অসহযোগ আন্দোলন সম্পর্কে, আইন অমান্য আন্দোলন সম্পর্কে, আর আমাদের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। শুধু আন্দোলন বা এগুলো পড়বো না, এর মাঝখানে রিলিভেন্ট অনেক ইনফরমেশন গুলো রয়েছে, সাইমন কমিশন থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে, সেগুলো আমাদের মডার্ন হিস্ট্রিতে আমরা টোটাল ডিসকাস করব। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু সব থেকে ডেঞ্জার জায়গা হচ্ছে মডার্ন হিস্ট্রি। ওকে, বলো, এটা মোটামুটি সিলেবাস তোমরা লিখে রাখো। আমরা পরের দিন প্রাগ ঐতিহাসিক ভারত আর সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করব। বলো, প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো, Yes, আর sir. কারো কোনো কোয়ারি যদি থাকে বলো। বলো, কারো যদি কোনো কোয়ারি থাকে বলো। বলো বলো। স্যার বলছিলাম এর জন্য কি কোনো মানে আমাদের কোনো বই বই হাতের কাছে রাখতে হবে? দেখো, একটা কথা তোমাদের প্রত্যেককেই বলছি, যেটা হচ্ছে বইয়ের কথা তোমরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে স্যার কি বুকস কিনবো, ঠিক আছে? এটা প্রত্যেকেরই মনে হবে স্যার বুকস। এবার আমি তোমাদের সাজেস্ট করব এই মুহূর্তে তোমরা কোনো বই কেনো না। বলবো প্লিজ কোনো বই এখন কেনো না। বই যদি কেনার হয় 1 মাস পরে কেনো, সমস্যা নেই। এই মুহূর্তে বই আমি তোমাদের বলে দিচ্ছি। ইতিহাসের জন্য পড়বে জীবন মুখার্জি, বলেই দিলাম। সংবিধানের জন্য পড়বে কি ছায়া প্রকাশনীর কম্পিটিটিভ বই রয়েছে, আমি বলেই দিচ্ছি। ছায়া প্রকাশনীর, এটাও ছায়া প্রকাশনীর, এটাও ছায়া প্রকাশনী, বই তোমরা কিনতেই পারবো। এবার বলবে স্যার আপনি কেন বই কিনতে বারণ করছে? কারণ তোমরা যদি এই মুহূর্তে বই কিনে নাও, আমি তোমাদের বলছি তোমাদের মধ্যে 60% ভয় পেয়ে পালিয়ে যাবে। সিরিয়াসলি বলছি, তোমরা ভয় পেয়ে পালিয়ে যাবে যে স্যার এত পড়বো কি করে, পিটি কমপ্লিট করতে পারবো তো পরীক্ষার আগে? এই ভয় পেয়ে তোমরা ডিমোটিভেট হয়ে বেরিয়ে যাবে। সেই জন্য বলছি এই মুহূর্তে বই কেনার কোনো প্রয়োজন নেই। বই তোমরা পড়বে 1 মাস পড়ো, তারপরে কেনো, অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের বলবো, আমি তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো সেটা এনাফ। এবার তোমাদের কাছে যদি পুরনো 9-10-এর জীবন মুখোপাধ্যায়ের বই থাকে তাহলে অবশ্যই সেটা পড়ো। এই মুহূর্তে এই ছায়া প্রকাশনের কম্পিটিটিভ হিস্ট্রির জীবন মুখার্জির বই আছে, তো তোমরা যদি এটা পড়তে শুরু করো না, তোমরা বুঝতে পারবে না যে তোমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না। এটা তোমরা নিজেরাই কনফিউশনে রয়ে যাবে। বুঝতে পারলাম প্রত্যেককে? বই তোমরা অবশ্যই কিনবে, কিন্তু এই মুহূর্তে নয়। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার তো? ঠিক আছে স্যার। ঠিক Yes, আছে, sir. অবশ্যই কিনবে, বই অবশ্যই লাগবে, হ্যাঁ স্যার। কিন্তু এই মুহূর্তে প্লিজ কেনো না। তোমাদের টাকা নষ্ট হবে। টাকার কথা আমি নাও ভাবলেও তোমরা ডিমোটিভেট হয়ে যাবে, টোটালি ডিমোটিভেট হয়ে যাবে। তোমাদের কাছে মাথা খারাপ হয়ে যাবে, স্যার কি পড়বো কি পড়বো না, বুঝতেই পারবে না কি পড়বে। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? Yes, sir. ঠিক আছে, তোমরা কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যতটা আমি বললাম আজকে এতটা মাথার মধ্যে প্রসেসিং করো। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। হোমওয়ার্কটা হচ্ছে যে তোমরা 9-10-এর বই যদি থাকে ভালো, যদি নাও থাকে ভালো, তোমরা প্রাগ ঐতিহাসিক ভারত, ওকে, আর সিন্ধু সভ্যতাটা তোমরা একটু পড়ে রাখবে, যে বইয়ের মতো করে পড়ে রাখবে। যদি বই না থাকে কোনো সমস্যা নেই, গুগলে যাবে, সিন্ধু সভ্যতা লিখবে, অনেক ইনফরমেশন ওখানে আসবে। তোমরা নিজেদের মতো যদি করে একটু লিখে রাখতে পারো বা পড়তে পারো, অবভিয়াসলি পড়ে রাখবে। আমরা পরের দিন এই প্রাগ ঐতিহাসিক ভারত আর সিন্ধু সভ্যতা নিয়ে ডিসকাস করব টোটালটা। ওকে, তারপর আমরা অবশ্যই এমসিকিউ করাবো। এমসিকিউতে আমি তোমাদের দেখাবো যে কেমন করে কোশ্চেন করতে হয়। তারপর আমরা বৈদিক সভ্যতা আলোচনা করব। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? আর বললাম যে প্রতিদিন এই টপিকটা হয়ে গেল, ছেড়ে দিলাম। এই টপিকটা পড়লে পরের দিন ক্লাসে আমাদের মোটামুটি 30 এমসিকিউ আমরা ডিসকাস করব। 30টা এমসিকিউ আমরা করব, তারপর আমরা নেক্সট টপিক শুরু করব। এই 30টা এমসিকিউ যে হবে, প্রত্যেককে কিন্তু অ্যান্সার করতে হবে। পড়ে আসবে তাহলে অ্যান্সার করতে পারবে, না হলে কিন্তু পারবে না করতে। ওকে, প্রত্যেকের ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমাদের এতটাই। ইন্ট্রোডাকশন ক্লাস আমি তোমাদেরকে বললাম, সিলেবাসটা আমি তোমাদেরকে ডিসকাস করলাম। পরের দিন আমরা শুরু করব। কারো টেনশন নেওয়ার দরকার নেই, প্রত্যেকে আমরা শুরু করছি এবং বেসিক্যালি আমরা একটা ফোকাসের মধ্যে যাচ্ছি। কোনো প্যানিক করার দরকার নেই স্যার শেষ হবে কি হবে না। যত টেনশন করবে তত মাথা খারাপ হবে। মাথা খারাপ একদমই করার দরকার নেই। ক্লিয়ারলি আমরা মানে সিলেবাস কমপ্লিট করব। ওকে, স্যার বলছি যে হুম। মানে এখনো তো কিছু নোটিফিকেশন নাইনি, তবুও আমরা যে এগোবো স্যার মানে পিটির জন্য হুম। সিলেবাসটা আমরা কমার্স মানে ধরে এগোবো, যে এই কারণে 6 মান্থ আমাদের আমি একটা একটা টার্গেট দিচ্ছি, সেটা হচ্ছে 6 মান্থ। ওকে, 6 মান্থ আমরা একটা টার্গেট রাখছি। এটার এর চেয়ে কমে
পসিবল নয়, কারণ আমি পড়িয়ে দিলেও তোমরা নিতে পারবে না, তোমরা জিনিসটা নিতেই পারবে না, যে এত বড় সিলেবাস 6 মান্থের কমপ্লিট তোমরা অ্যাকুইজিশন করতেই পারবে না, মাথা খারাপ হয়ে যাবে, ধরতেই সেটা পারবে তো না। দেখছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষা আবার তার আগে হয়ে যাবে না তো? এবার এটা দেখো, এটা আমার পক্ষেও বলা ভয় সম্ভব নয়। পাচ্ছি। দেখো একটা কথা, তুমি যদি পুরো কমপ্লিট করতে যাও, যতটুকু পড়েছো সেটাও তোমার পক্ষে কমপ্লিট করা পসিবল হবে না, ঠিক আছে? সেই কারণে যতটা করছি আমরা ততটাই করি, বাকিটা আমরা অবশ্যই কমপ্লিট করে নেবো। ওকে?